তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, নতুন রোগী ১,৭৬৫ জন, শনাক্তের হার ৯.৬৭। কলাবাগানে চিকিৎসক সাবিরাকে পরিচিত কেউ হত্যা করেছে ধারণা পুলিশের, জিজ্ঞাসাবাদেও বের হয়নি রহস্য। রাজধানীর টিবি হাসপাতালে ৩.৫ কোটি টাকার পণ্য কেনায় অনিয়ম, ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা। লঘুচাপের প্রভাবে রাজধানীতে ভারী বৃষ্টি, অনেক এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নিচু এলাকার মানুষ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ৩ সপ্তাহের মধ্যে দেশে একদিনে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে মোট প্রাণহানি হল ১২,৬৬০ জনের। আর নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১,৭৬৫ জন। গত কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও আবার তা বাড়তে শুরু করেছে। ৩ সপ্তাহের মধ্যে ২৪ ঘন্টায় বেড়েছে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে করোনায় আরও ৪১ জন মারা গেছেন। এর আগে একদিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে ৯ মে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ১২,৬৬০ জনের। একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১,৭৬৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৬৭%। এর আগে ৬ মে ১,৮২২ জন আক্রান্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০২,৩০৫ জনে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরনের কারণে ঝুঁকিমুক্ত নয় কেউই। তাই স্বাস্থ্যবিধি মানাসহ করোনা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। যে সমস্ত ডিস্ট্রিক্টে সংক্রমণ বেড়েছে সীমান্তবর্তী এলাকায়, সেগুলোতে লকডাউন দেওয়া উচিত। সীমান্ত এলাকায়, স্থলবন্দর, অন্যান্য সীমান্ত এলাকায় এই সমস্ত ডিস্ট্রিক্টে অনেক অনুপ্রবেশ বৈধভাবে আসে, সেইগুলোর ব্যাপারে কঠোর নজরদারি রাখতে হবে বিজিবির মাধ্যমে। সরকারি হিসেবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১,৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,৪২,১৫১ জন করোনা রোগী। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত এলাকায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজে করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় আতঙ্ক থাকলেও সচেতনতা বাড়াতে তেমন পদক্ষেপ নেই প্রশাসনের। কক্সবাজারের উখিয়া উপজেলায় কঠোর লকডাউন বাড়ল ৬ জুন পর্যন্ত। রাজশাহী মেডিকেলে করোনায় নতুন করে মারা যাওয়া আর ৭ জনের ৩ জনই চাঁপাইনবাবগঞ্জে, নাটোরের ২ জন এবং রাজশাহীর নওগাঁর ১ জন করে। এরপরও সর্বাত্মক লকডাউনের মধ্যেই নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সড়কে চলছে ছোট যানবাহন, তবে কাঁচা বাজার ছাড়া অন্যান্য দোকান বন্ধ রয়েছে। প্রত্যেকটা মোড়ে দেখতে পাবেন যে আপনার পরে দেখবেন যে অটো চলাচল করতেই আছে আর মানুষের গ্যাদারিং হচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে নাটোর ও নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জের সাথে আমাদের নওগাঁ জেলার যে কানেক্টিভিটি যে জায়গাগুলোতে, সেটি আমরা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা মানুষজনের মধ্যে যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে একটা ব্যাপক তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। যশোরে করোনার ভারতীয় ধরনে আতঙ্ক ছড়িয়েছে জনমনে, এরপরও সচেতন নয় লোকজন। সবাই যদি একটু চলাফেরা এবং স্বাস্থ্যবিধির প্রতি নজর না দেয়, তাহলে কিন্তু পরবর্তীতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে দাবি স্বাস্থ্য বিভাগে। জনবল যদি আমরা না পাই আইসিইউ সংক্রান্ত, তাহলে আমাদের জন্য 10টা বেড চালু করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হবে। বর্তমানে রোগী রেড জোনে ভর্তি আছে হলো 52 জন, আর এর মধ্যে ইন্ডিয়া ফেরত যারা, তার মধ্যে আছে 15 জন। এদিকে ঈদের পর থেকেই কুষ্টিয়ায় বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ, কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার কোনো পদক্ষেপ নেই। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে যে সমস্ত ব্যক্তিরা আসতেছে, এদের গতিবিধিটাও আমার মনে হয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সীমান্তবর্তী সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও নওগাঁয় নতুন করে লকডাউন দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে বিভাগীয় কমিটির সভায় সিদ্ধান্ত হবে।
সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমানকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের ধারণা পরিচিত কেউই তাকে হত্যা করেছে। এ ঘটনায় 4-5 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও রহস্য বের হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান সাবিরার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 50/1 কলাবাগান। সোমবার এই বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতাহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাবিরার গলায় ধারালো অস্ত্রের 2টি বড় ক্ষত রয়েছে। পিঠে আছে আরো 3টি দাগ, কানের নিচেও আছে আরো একটি। পুড়ে গেছে 2 পা সহ শরীরের বিভিন্ন অংশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে হয় ময়নাতদন্ত। চিকিৎসকেরাও ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তে ডক্টরসরা এখনো রিপোর্ট দেয় নাই, রিপোর্ট পেলে তো বোঝা যাবে। তবে প্রাথমিক দৃষ্টিতে শারীরিক যে সমস্ত ক্ষত সেটা দৃষ্টিতে তো মার্ডার অবশ্যই হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ বুঝে নেয় পরিবার। কাউকে সন্দেহ করতে না পারলেও ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা। মানে আমরা চাই দোষী ব্যক্তি শনাক্ত হোক এবং তার কঠোর বিচার হোক, যেন বিচারটা আমরা ঘটতেছে এবং আমরা সবসময় একই কথা বলি যে আমরা চাই এমন বিচার হোক যেন আর কোনো ঘটনা না ঘটে। তো আমার এই একই বক্তব্য, যেন আর কোনো ঘটনা না ঘটে। পুলিশ বলছে যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি ভেতর থেকে বন্ধ ছিল। অন্য কোনো দিক দিয়ে রুমের ভেতরে কারো ঢোকার আলামত পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে কাদের গমনাগমন হয়েছে বা কে এখানে গেছিল সেটা আমরা খুঁজে বের করার। সাবিয়ার স্বামী ও 2 সন্তান থাকলেও কলাবাগানে একাই থাকতেন। তার পারিবারিক কোনো কলহ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রেপ্তার ও হয়রানি এড়াতেই 6 টুকরো করেন স্বামীর মরদেহ, পরে তা ফেলে দেন মহাখালী এবং বনানীর বিভিন্ন স্থানে। তবে এত কিছু করেও নিস্তার পাননি নিহত ময়না মিয়ার প্রথম স্ত্রী ফাতেমা। হত্যায় ব্যবহৃত আলামত সহ গ্রেপ্তার হন তিনি। ফাতেমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 10 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। বিলাপ যেন থামছেই না ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন বেগমের। ময়নাতদন্ত শেষে স্বামীর মরদেহ বুঝে নিতে বাচ্চাকে নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন তিনি। আমার বাচ্চার মাত্র 16 মাস, আমি এই বাচ্চাটা নিয়ে কি করব? আমার জীবনটা এইভাবে শেষ করে দিল এই মহিলা। আমি ওর উপযুক্ত শাস্তি চাই, আমি ওর ফাঁসি চাই। সোমবার নাসরিনের দেয়া তথ্যের ভিত্তিতে বনানীর একটি অফিস থেকে প্রথম স্ত্রী ফাতেমাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রথম স্ত্রী ফাতেমা পুলিশকে জানায় প্রতিনিয়ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে খুন করার পরিকল্পনা করেন তিনি। পুলিশ যেন হদিস না পায় তা নিশ্চিত করতে স্বামীর মরদেহ 6 টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে আসেন। বনানী যে লেকে যে ফেলেছিল সেটা আমরা ডুবুরি দিয়ে আমরা সে মাথাটাও পাই এবং সে প্রথম বউ সেটা শনাক্ত করে এবং সে তখন তার সবকিছু সে স্বীকার করে। মানুষের বাড়িতে কাজ করে জমানো টাকা তাকে দিলে সে অবৈধভাবে বা অন্য মেয়েদের সাথে করে সে টাকাগুলি খরচ করত। এই কারণে তাদের মূলত ঝগড়া। রোববার ও সোমবার পুলিশের কয়েক দফার অভিযানে ময়না মিয়ার মরদেহের 6টি টুকরা উদ্ধার করা হয়। পরে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ জানতে পারে প্রথম স্ত্রী ফাতেমাই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। লাশটা পাওয়ার 12 ঘন্টার মধ্যেই আমরা তাকে যে হত্যাকারী অর্থাৎ তার প্রথম স্ত্রীকে আমরা গ্রেপ্তার করেছি এবং সাথে সাথে সবকিছু স্বীকারও করেছেন। অভিযানে নিহতের রক্তমাখা কাপড়, বোরখা, ধারালো দা ও ছুরি, বিষাক্ত পেয়ালা ও শিলপাটা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বনানী থানায় হত্যা মামলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সাবেক ও বর্তমান 2 উপপরিচালক এবং 3 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। টেন্ডার দুর্নীতির মাধ্যমে 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 2017-18 অর্থবছরে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে অনেক মেডিকেল সরঞ্জাম কেনাকাটা হয়। মেশিনগুলোর মধ্যে ছিল ডায়াথার্মি মেশিন, স্পাইরোমিটার, ইসিজি মেশিন, সার্জারি হেডলাইট সহ অনেক কিছু।
2019 সালে দুদকে অভিযোগ আসে বাজার দরের চেয়ে বেশি দামে কেনা হয়েছে এইসব মেশিন। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পেয়ে টিবি হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার ইমরান আলী, উপপরিচালক ডাক্তার আবু রায়হানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই হসপিটালের 2 জন উপপরিচালক, একজন প্রাক্তন একজন বর্তমান। জনাব ইমরান উনি প্রাক্তন এবং জনাব আবু রায়হান উনি হলেন বর্তমান। এদের বিরুদ্ধে এবং 3 জন ওই টেন্ডারের এগেনস্টে 3 জন মালিক বা 3টা কোম্পানি, তারা এই মোট 5 জন অভিযুক্ত হয়েছে। এই ঘটনার সাথে যোগসাজশের অভিযোগে মামলা করা হয় ঠিকাদার প্রতিষ্ঠান নির্ঝরা এন্টারপ্রাইজের আফসানা ইসলাম কাকলি, প্রমিসকো লিমিটেডের মৌসুমী ইসলাম ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মুন্সি ফারুক হোসাইনের বিরুদ্ধে। সরকারি কর্মচারী কর্তৃক সম্পদের আত্মসাৎ বা দুর্নীতি করার এর দায়ে 10 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এখন আদালতে যদি এটা যদি চার্জশিট হয়, তারপরে অপরাধের গুরুত্ব আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কতটুকু হবে, এটা হলো আদালতের। পরবর্তীতে এই মামলার আসামিদের অবৈধ সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল থেকে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে 85 মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রধান সড়কগুলো থেকে দ্রুত নামলেও এখনও অলিগলিতে রয়ে গেছে পানি। মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টির কবলে রাজধানীবাসী। 6টা থেকে শুরু হওয়া টানা 3 ঘন্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকা জলাবদ্ধ, ভোগান্তি চরমে। উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড রামপুরার বউবাজার এলাকা, প্রায় আধা কিলোমিটার জুড়ে হাঁটু পানি। পানি ঢুকেছে বিভিন্ন দোকান ও বাসাবাড়ির নিচতলায়। ভুক্তভোগীদের অভিযোগ, একটু বৃষ্টিতেই পানি জমে যায় এই এলাকায়। মাঝে মাঝে 24 ঘন্টায়ও নামে না পানি। আমাদের যে দোকানপাট আছে এগুলো সবটির ভিতরে পানি ঢুকে যায়। তো আর এই পানি যাইতে মিনিমাম আপনার 8-9 ঘন্টা সময় লাগে। এখন হয়েছে এটা বিকাল আগে যাবে না। সিটি কর্পোরেশন বছরে একদিনও পরিষ্কার করতে আসে না। এই রাস্তা নালায় জ্যাম পড়ে গেছে, বালি পড়ে গেছে, নতুন রাস্তা কিন্তু পরিষ্কারের অভাবে এই মানে এলাকায় জলবদ্ধতা। রাস্তা থেকে ফ্লোরের ভিতরে পানি ঢুকে গেছে। আমাদের ফ্যাক্টরি কারখানা দেখেন বন্ধ। একই অবস্থা রাজধানীর উত্তরা, মিরপুর, বসুন্ধরা, রাজারবাগ, গ্রিন রোড, রোকেয়া সরণি, মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিভিন্ন অংশে। সকাল থেকে জলাবদ্ধ হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্রগামীরা। জলাবদ্ধতা পুরো বন্ধ হয়ে গেছে। আমাদের মনে হয় কি লাইনে কোনো সমস্যা আছে, তার জন্য পানিটা নামতেছে না। হালকা বৃষ্টি হলে আপনাদের মনে করেন মাঝে আমরা পানি হয়ে যায় সব সময়। প্রধান সড়কগুলোতে পানি অল্প সময়ে নামলেও গলির ভেতরের কোনো কোনো রাস্তায় দীর্ঘ সময় ধরে পোহাতে হয় ভোগান্তি। সামান্য বৃষ্টি হলো এই জায়গাটা এই অবস্থায় হয়। কুনিপাড়া, বেগুনবাড়ি পুরো পানিতে তলায় গেছে। নিম্ন শ্রেণীর লোক আজ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না কেউ। পুরো ঘরের ভিতরে এই মাজা সমান পানি। অবাক হয়ে গেছি যে এখানে এত পানি হয়। একটু আগে আমি সাইডে থেকে আইসে বৃষ্টিতে দেখতেছি এমন অবস্থা। এদিকে জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ফলে অফিস সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে কয়েক গুণ সময় লেগে যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূবালি বায়ু আর পশ্চিমা বায়ু সংমিশ্রণের কারণে রাজধানী সহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী 4 দিন ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চল ও সিলেটে মাঝারি থেকে ভারী বা বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কম হতে পারে আর দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকতে পারে 1 সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার মৌসুমি বায়ু এখনো মিয়ানমারের দিকে আছে। আগামী 1 সপ্তাহে তা চট্টগ্রাম পার হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছতে পারে। জুনের মধ্যভাগে সারা দেশে আবার শুরু হবে বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে দেশের নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। কালবৈশাখী সিজনটা শেষ হয়, বর্ষাকাল যখন আসবে তখন সেটাকে ট্রানজিশন পিরিয়ড বলে। ওই পিরিয়ডের সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাতও হয় এবং এর সাথে প্রচুর পরিমাণ বজ্রপাতও হয়। আজকে সকালে আমাদের ঢাকায় যে বৃষ্টিটা হলো সেটা রেকর্ড করা হয়েছে 85 মিলিমিটার। ঢাকা সহ কিছুটা দক্ষিণাঞ্চল বৃষ্টির প্রবণতা মোটামুটি অব্যাহত থাকতে পারে। আগামী 2-4 দিন এরকম অব্যাহত থাকতে পারে। এডিস মশা নিধনে চিরুনি অভিযানের প্রথম দিনে জেল জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এডিসের লার্ভা পাওয়ায় চিত্রনায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন বাড়ির এক প্রকৌশলীকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এডিস মশা নিধনে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে মঙ্গলবার সকালে চিরুনি অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়া যায় ডোমিনোর একটি নির্মাণাধীন ভবনে। জরিমানা করা হয় 3 লাখ টাকা। পাশের এই নির্মাণাধীন ভবনটি চিত্রনায়ক অনন্ত জলিলের। এখানেও পাওয়া যায় এডিস মশার লার্ভা। পরে বাড়ির সাইট প্রকৌশলী দেলোয়ার হোসেনকে দেওয়া হয় 6 মাসের জেল। এখানে আমাদের কাউন্সিলর মহোদয় স্বয়ং 3 বার এসেছেন, আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের অফিসাররা এসেছেন, কর্মীরা এসেছেন, বারবার বলে গিয়েছেন, কিন্তু ওনারা কোনোভাবেই সতর্ক হননি। এ সময় মেয়র জানান, আউটসোর্সিং এর মাধ্যমে মশক নিধন করা হবে। 1 মাসের জন্য এই পাইলটিং প্রকল্প শুরু হবে বলেও জানান মেয়র। আধুনিক যত প্রযুক্তি আছে সারা বিশ্বে, সকল প্রযুক্তি ওখানে আমরা অ্যাডাপ্ট করে দেখতে চাচ্ছি এবং আমাদের টার্গেট হলো প্রতি 24 ঘন্টায় যেন 4টি মশা বাইট করলে ইজ ওকে, এরপরে যদি চলে যায় তাকে সেই কোম্পানিকে আমরা পয়সা দিব না। এডিসের লার্ভা ধ্বংসে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তোফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। জিয়ার স্বাস্থ্য নিয়েই তারা সবসময় চিন্তিত। তাদের পুরো রাজনীতিটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রোববার সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে বিজয় সরণিতে যানজটে পড়েন মন্ত্রী। এ সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। গাড়ির জানালা খোলা থাকায় এক ছিনতাইকারী তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়। এখনও তার মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সেদিন রাতেই কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবির। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা না থাকায় প্রয়োজনীয় ফুটেজ না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। গাড়ির মধ্যেই ছিলেন, গাড়ির মধ্যে বসে মোবাইলে কথা বলতেছিলেন। গাড়ির গ্লাস খোলা ছিল, তো ওই সময় টান দিয়ে নিয়ে গেছে। এই ছবিটাতে একটা মামলা হয়েছে। মামলাটা আমরা সর্বাত্মক ম্যানুয়ালি বা অন্যান্য আমাদের যে আছে না, তার সব দিক দিয়েই আমরা চেষ্টা করতেছি মোবাইলটা যত দ্রুত সম্ভব উদ্ধার করা হয়। রাজধানীর ভবনগুলোর ভূমিকম্পে ঝুঁকি নিয়ে জরিপে 70% ভবনই ঝুঁকি পেয়েছে রাজুক। সরকারি ও ব্যক্তি উদ্যোগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মজবুত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানতে বাধ্য করতে পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। 60-এর দশকের পর থেকে অপরিকল্পিতভাবে বাড়তে শুরু করে রাজধানী ঢাকা। ইমারতে ভরে ওঠে নগরী। রাজধানীতে পাকা ভবন এখন প্রায় 12 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে বিল্ডিং কোড মানার প্রবণতা কম দেখা গেছে 6 তলা পর্যন্ত ভবনগুলোতে। এসব ভবন কাঠামোগতভাবে বেশ দুর্বল, তাই ভূমিকম্পে ঝুঁকির মুখে পড়বে এগুলো। যেগুলো বিল্ডিং এর মধ্যে খারাপ পাওয়া যাবে সেগুলোকে মজবুতিকরণ করে যাতে ভূমিকম্প সহনীয় হয় সেই হিসেবে করতে হবে, এবং সেটা কিন্তু করা সম্ভব। সেই টেকনোলজি বাংলাদেশে আছে। তো আমাদের এখানে 76টা ল আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড, কিন্তু আপনি দেখেন যে একটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় না। আপনি ট্রাফিক আইনে আমরা মানি না, সেখানে বিল্ডিং করতে আরও একটু দুরূহ ব্যাপার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে রাজউকের একটি প্রকল্পের আওতায় ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে কাজ চলছে। 3,500 স্কুল, কলেজ ও হাসপাতাল ভবনের উপর জরিপ চালিয়ে 70%ই ভূমিকম্পের ঝুঁকি পেয়েছে রাজউক। এই ঝুঁকিটা নিরূপণ হচ্ছে এবং সেকেন্ড ফেজে এই বিল্ডিংটা আমরা ইলেকট্রিফিটিং করে দিব অথবা কোনোটা ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করে দেব। প্রাথমিক চেক করার সফটওয়্যার তৈরি হচ্ছে, সেগুলো আমরা চেক করে এবং আমাদের ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার দিয়ে আমরা তাদের বাধ্য করাবো এই বিল্ডিং করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, গত 1 দশকে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কিছুটা সচেতনতা তৈরি হলেও তা দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। অপরিকল্পিত নগরায়নের কারণে কঠিন হবে উদ্ধার তৎপরতা। পর্যাপ্ত নয় সরঞ্জাম ও জনবল।
যেগুলি বিল্ডিং কোড মেনেও হয়েছে, কিন্তু সেখানে রাস্তা ছোট, সেখানে উদ্ধারকর্মীরা সহজে যেতে পারবে না। বাংলাদেশে যদি 5-6 মাত্রার ভূমিকম্প হয় তাহলেও অনেক বিল্ডিং, অনেক ঘরবাড়ি, অনেক অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হবে। রাজউক জানিয়েছে, ভূমিকম্পের ঝুঁকি নির্ণয়ে ভবনের পাশাপাশি বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করে সেই তথ্য যোগ করা হচ্ছে ডিটেইলড এরিয়া প্ল্যানে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়পত্র না দিলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। করোনার কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগার বিষয়টি উঠে আসে। এতে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন, পরিবেশ ছাড়পত্র না পেলে তাদের আপত্তি নেই ধরে কাজ শুরু করতে হবে। একটা রিজনেবল টাইম ধরে আপনারা অর্ডার দিবেন, রিকোয়েস্ট করবেন, এর মধ্যে তারা জবাব দিবে। যদি জবাব না দেয়, চুপচাপ বসে থাকবে, জবাব দিবে না, এটা হবে না। যদি এইরকম চুপচাপ বসে থাকে, আমরা ধরে নিবে তাদের কিছু বলার নাই, তার মানে ইয়েস, মৌন সম্মতি লক্ষণ। সভায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে গরম খাবার বিতরণের প্রস্তাব উত্থাপন করলে সেটি অনুমোদন করা হয়নি। খিচুড়ির পরিবর্তে অন্য কোনো খাবারের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শিশুদের কল্যাণের একটি দিক, খাবার জন্য আর খিদে লাগলে খাবে, এটার ফিজিবিলিটি আবার কি? আপনার যখন খিদে লাগে আপনি খান, আমরা খাই, এটা তো অবশ্যই অ্যাকসেপ্টেড। ওই রাইটের বিবেচনা করবো। হাওয়ার যেহেতু এটা ফেরত গেছে, এখন দিস উইল বি গিভেন এ ক্লোজার লুক, ডিটেইল লুক। সভায় ৫,২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আছে কুষ্টিয়া ত্রিমোহনী মেহেরপুর রাস্তা সম্প্রসারণ, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, উপজেলা পর্যায়ে মহিলাদের দক্ষতা বৃদ্ধির প্রকল্প। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত আছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে মে মাসে ২১৭ কোটি ১১ লাখ ডলার পাঠিয়েছেন তারা, যা এক মাসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। ঈদের ছুটির আগে মে মাসের প্রথম ১২ দিনে এসেছিল ১২২ কোটি ৪২ লাখ ডলার, বাকিটা এসেছে ঈদের ছুটির পর। এ নিয়ে চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট প্রবাসী আয় ২,২৮৩ কোটি ৭০ লাখ ডলার, যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে ৩৯.৫% বেশি। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক বছর বা অর্থ বছরে এত বেশি রেমিটেন্স আসেনি। আর এ খাতের উপর ভর করেই বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪,৫০৫ কোটি ডলার। চট্টগ্রাম বন্দর দিয়ে সরিষা বীজ ঘোষণা দিয়ে আনা ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে শুল্ক বিভাগ। এই পপি বীজ মাদকদ্রব্য আফিমের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, পুরান ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ ঘোষণা দিয়ে মালয়েশিয়া থেকে ২ কন্টেইনার পণ্য আমদানি করে। তাদের এজেন্ট চালানটি খালাসের জন্য ১৮ এপ্রিল চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করে। একই সাথে ঘোষিত পণ্য সরিষা বীজের শুল্ক বাবদ ১,৪২,০০০ টাকা পরিশোধ করে। তবে গোপন সংবাদের ভিত্তিতে খালাস প্রক্রিয়া স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে চালানে ৫৪ টন সরিষা বীজের পরিবর্তে ১২ টন সরিষা বীজ এবং ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ পাওয়া যায়। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 সবগুলো ম্যাচ। সূচি বিপর্যয় এড়াতে কাল থেকে টানা ৪ দিন মিরপুরে হবে ৩টি করে ম্যাচ, জানিয়েছে সিসিডিএম। নির্ধারিত সময়ের সাথে আরেকটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। ২৬ দিনে লিগ শেষ করার পরিকল্পনা আয়োজকদের। বিকেএসপির মাঠ বৃষ্টিতে এই অবস্থা। কেবল উইকেট দেখে বোঝা যায় এখানেও খেলা হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয় বলেই মাঠের এমন করুণ অবস্থা। মিরপুরে হোম অফ ক্রিকেটের বৃষ্টির প্রভাব ততটা নেই, তবে সেটাও খেলার উপযুক্ত নয়, তাই ক্রিকেটারদের অপেক্ষা বৃথা গেছে।
ভারী বৃষ্টিতে পরিত্যক্ত মঙ্গলবারের সব ম্যাচ। বিকেএসপির মাঠ দ্রুত খেলার উপযোগী করা অসম্ভব। এমন অবস্থায় বিকল্প ভাবনা আয়োজকদের। সূচি বিপর্যয় এড়াতে বুধবার থেকে শেরেবাংলা স্টেডিয়ামে হবে 3টি করে ম্যাচ। নির্ধারিত সকাল 9টা দুপুর 1:30টার সাথে যোগ হবে সন্ধ্যা 6টার ম্যাচ। প্লেয়াররাও যাতে খেলাটা খেলতে পারে, আবার প্লেয়ারদের কমফোর্টের একটা ব্যাপার আছে, কিপিং দেম ইন গুড হোটেলস এন্ড এভরিথিং। ট্রাভেল টাইমও কিন্তু একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু অনেক সময় বিকেএসপি যাওয়ার শুধু অনেক টাইম লেগে যায়। সবকিছু কনসিডার করে এই কারণে কিন্তু আমরা দিনে 3টা খেলা 2 দিন করে যাতে আবার গ্যাপ ডেটাকে ইনক্লুড করা যায়, সেই কারণে কিন্তু কালকে আমরা 2 দিনের মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। টানা 4 দিন মিরপুরে 3টি করে ম্যাচ, তাতে 6 ক্লাব থাকবে মাঠে, বাকিরা বিশ্রামে। দীর্ঘদিন পর খেলা মাঠে ফেরায় টানা ম্যাচের ধকল নিতেও রাজি ক্রিকেটাররা। এদিকে আসন্ন জিম্বাবুয়ে সফরের কারণে 26 দিনের মধ্যে লিগ শেষের চ্যালেঞ্জ সিসিডিএম এর। আমাদের পুরো সময়টা কিন্তু খুবই অল্প, যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। তাহলে এই 26 দিনের মধ্যে আমরা কি করে করব? আমরা আশা করছি কালকে থেকে আবার শুরু করব। মিরপুরে খেলা কিন্তু সম্ভব, মিরপুরের ড্রেনেজ ইজ গুড। বৃষ্টি মৌসুমে নির্ধারিত সূচিতে খেলা চালানো কঠিন প্রথম 2 দিনে তার টের পাওয়া গেছে। তারপরও সমন্বয়ের মাধ্যমে সময় মতো লিগ শেষ করতে চাইছে সিসিডিএম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুব বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বড় বাধা করোনা পরিস্থিতি। কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই প্রশ্নে অসহায় গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। একের পর এক সিরিজ ভেস্তে যাওয়ায় সেরা প্রস্তুতি নিয়ে শঙ্কায় আছে। ইংল্যান্ড সফর নিয়ে যুব দলের প্রস্তুতি আবারও শুরুর আশাবাদ এই কর্তার। টাইগার ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন যুব বিশ্বকাপ জয়। পর্দার আড়ালে সেই স্বপ্ন জয়ে বড় ভূমিকা রেখেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, যার পরিকল্পনা আর পরিশ্রমে সাফল্য এসেছে। সেই ধারাবাহিকতায় উইন্ডিজ বিশ্বকাপেও ভালো কিছুর লক্ষ্য বিসিবির। যে পথ অনুসরণ করে সাফল্য এসেছে সে পথেই হাঁটতে শুরু করেছিল বিসিবি। শক্তিশালী দল গঠনে ক্যাম্প আর দেশের বাইরে একাধিক সিরিজ নিশ্চিত ছিল। করোনা একের পর এক সব ভেস্তে দিয়েছে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবেই বা সেরা প্রস্তুতি নেওয়া যাবে, এমন প্রশ্নে যেন অসহায় খালেদ মাহমুদ সুজন। সত্যি কথা বলতে এটা হয় যে মন খারাপ হওয়ার মতো এই ব্যাপার। আমরা এত কিছু গুছিয়ে এনেছিলাম, ইন্ডিয়া ট্যুরে, আফগানের সাথে ইন্ডিয়াতে একটা ট্যুর ছিল, সেটা আমাদের ক্যান্সেল করতে হলো। সামনে আমাদের একটা ট্যুর আছে ইংল্যান্ডে, আমি জানি না সেটা হবে কিনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের ট্রাই নেশন কথা ছিল। আই ওয়াজ ভেরি হোপফুল, ক্রস ফিঙ্গার ক্রস, যে সেটা আমরা করতে পারি। নতুন দলকে যেমন তৈরি করা যাচ্ছে না, তেমনই চিন্তা আছে বিশ্বকাপ জয়ী তারকাদের নিয়ে। আকবর, হৃদয়, তামিমদের যে সুযোগ করে দেয়া যাচ্ছে না বড় মঞ্চের জন্য তৈরি হওয়ার। এখন তো যে একটা অবস্থা, আমরা কোনো ক্যাম্প চালাতে পারছি না, কোনোখানে ট্রেনিং করতে পারছি না, বাট ছেলেরা ইজ কনসার্ন এই ব্যাপারটা। আমার মনে হয় এখন বাংলাদেশে কিন্তু এই জিনিসটা খুব ভালো ডেভেলপ করেছে, ছেলেরা কিন্তু নিজেদের কাজটা বুঝে। এখানে আর আপনার বাড়তি কিছু, সে যে জানে যে আমাকে যদি জাতীয় দলে, সবার তো স্বপ্ন জাতীয় দলে খেলা না, জাতীয় দলে খেলতে চাইলে আমাকে যে পরিশ্রমটা করতে সেটা কিন্তু সারা করে। যেখানেই থাকুক সবাই দেখি তাদের ফিটনেসের কাজ করছে। ঘরোয়া ক্রিকেট নিয়মিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি। প্রিমিয়ার লিগ সহ সব ফরম্যাটে পাইপলাইনে থাকাদের ফর্মে দেখতে চান বিসিবির এই কর্তা। ভালো রেসপন্স করে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বপ্ন পূরণ হয়েছে সার্জিও আগুয়েরোর। ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। নতুন ক্লাব বার্সাকে আবারও সুসময় ফেরাতে চান কাতালান নিউজ সাইনিং। শিরোপা জিততে ক্লাবের জন্য সবকিছুই করতে প্রস্তুত তিনি, জানিয়েছেন। জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সাথে খেলতে মুখিয়ে আছেন। আগুয়েরোর বিশ্বাস, নু ক্যাম্প ছাড়বেন না মেসি। ম্যানচেস্টার সিটির সাথে দীর্ঘদিনের বন্ধন সার্জিও আগুয়েরোর। এক দশকে সিটিজেনদের হয়ে জিতেছেন 5টা প্রিমিয়ার লিগ আর 6টি লিগ কাপ। বিদায় বেলায় চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ নিয়ে ইংল্যান্ড ছেড়েছেন। সে আক্ষেপ এবার ঘুচাতে চান কাতালান শিবিরে। ম্যান সিটির মতো জায়ান্ট ক্লাব ছেড়ে বিপন্ন বার্সায় আসার সিদ্ধান্ত নিতে একটুও কি দ্বিধায় ছিলেন এই আর্জেন্টাইন? নু ক্যাম্পে প্রথম সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন আগুয়েরো। বার্সেলোনা থেকে প্রস্তাব পাওয়ার পর আমি এক সেকেন্ডও ভাবি। আমার এজেন্টকে বলেছি অন্য কোনো ক্লাব নয়, শুধু বার্সার সঙ্গেই যোগাযোগ রাখো। সিটি ছাড়ার সময় গার্দিওলা আমাকে বলেন, তুমি বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবটিতে যাচ্ছ। মেসি এখনো জানাননি বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন কিনা, তবে আগুয়েরোর বিশ্বাস বন্ধু মেসি থেকে যাচ্ছেন নু ক্যাম্পে। দুজনে মিলে কাতালানদের হয়ে ইতিহাস গড়ার স্বপ্ন এঁকেছেন স্বপ্নপটে।
মেসি এখনো সিদ্ধান্ত নেয়নি, তবে ওর সঙ্গে এখানে খেলা দারুণ ব্যাপার হবে। আমি ছোটবেলা থেকে ওকে চিনি। আমার ধারণা মেসিও ন্যু ক্যাম্পেই থাকবে, আর যদি তেমনটা হয় আমরা বার্সার জন্য সেরাটা উজাড় করে দেব। রোনাল্ড কোম্যানের অধীনেই বার্সেলোনায় নতুন মৌসুম শুরু করছেন আগুয়েরো। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় এই ডাচ কোচকে সরানোর আপাতত চিন্তা নেই বার্সার। কোম্যানের প্রতি পূর্ণ আস্থা রাখা হবে নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলম্বিয়া ও আর্জেন্টিনার পর ব্রাজিলের কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের। তবে ব্রাজিলিয়ান গভর্নমেন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন এখনো চূড়ান্ত হয়নি কিছুই, ফলে নতুন করে তৈরি হলো শঙ্কা। করোনায় বিশ্বে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় অবস্থানে ব্রাজিল। এ অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নেয় স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদদের সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। তবে চিফ অব স্টাফ লুইজ এদুয়ার্দো রামোস বলেছেন এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এমনকি ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছেন। আর্থিক ক্ষতি এড়াতে যে কোনো মূল্যে কোপা আমেরিকা বাতিল করতে চাচ্ছে না কনমেবল। মহামারীর কারণে এখনো খারাপ অবস্থা ব্রাজিলে, তবে এখনো লিগগুলোর খেলা চলছে। যদি সম্ভব হয় তবে কোপা আমেরিকা আয়োজন করা হবে। এক্ষেত্রে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের চাওয়া জাতীয় দল সহ প্রতি টিমের সবাইকে ভ্যাকসিন দিতে হবে। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো 41 মৃত্যু, নতুন রোগী 1765 জন, শনাক্তের হার 9.67। কলাবাগানে চিকিৎসক সাবিরাকে পরিচিত কেউ হত্যা করেছে ধারণা পুলিশের, জিজ্ঞাসাবাদেও বের হয়নি রহস্য। রাজধানীর টিবি হাসপাতালে 3.5 কোটি টাকার পণ্য কেনায় অনিয়ম, 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। লঘুচাপের প্রভাবে রাজধানীতে ভারী বৃষ্টি, অনেক এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নিচু এলাকার মানুষ। আর এই ছিল এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।